পথের ধুলি কণা জানে হেঁটেছি কত পথে, পথের ধুলি কণা জানে হেঁটেছি কত পথে। হয়তো কোনো উদাস সন্ধ্যায় দাঁড়াবে তুমি বারান্দায়, হয়তো কোনো উষ্ণ বিকেলে রেলিং ধরে আমার দিকে তাকাবে। আকাশ নীলা, তোমার জন্য আকাশের নীলেরা সুখ খুঁজে বেড়ায়, তোমার রাঙা দুটি পায়ে ছুঁয়ে দেয় অজস্র জলরাশির ঢেউ। তবু তুমি সিক্ত হও না, কিন্তু তোমার সিক্ততাকে আমি স্পর্শ করি, বিষণ্ণ গানের লাইনগুলো উপলব্ধি করি। জানালার ফাঁক দিয়ে কালো মেঘ ছুঁয়ে দেখি, বোধহয় এখনই বৃষ্টি নামবে। না, তাও হলো না। আচ্ছা আকাশ নীলা, তুমি আমাকে এত পোড়াচ্ছ কেন? পোড়াবেই যদি, তবে আমার দু চোখে তোমার দু চোখ রেখে বুঝিয়ে দাও আরও অপেক্ষা করো। তবু আমি কাঁদতে পারবো না, কান্না আমাকে অনেক দূরে ঠেলে দেয়। বাহ, অসাধারণ। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের গল্পের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ফারজানা লিমা, আর আপনাদের সাথে আজকে আমি পরিচয় করিয়ে দিতে চাই বাংলাদেশের প্রথম এবং একমাত্র কবিতার ব্যান্ড শ্লোককে। ইতিমধ্যে আপনারা তাদের পারফরমেন্সের কিছুটা অংশ দেখেছেন, বাকি অংশটা জুড়ে আমরা তাদের পারফরমেন্স দেখব এবং তাদের গল্প শুনবো, তাদের স্বপ্ন শুনবো, তারা কিভাবে যুক্ত হলেন, কি স্বপ্ন বুনছেন এবং ভবিষ্যতে আমাদেরকে কি কাজ দিতে চাচ্ছেন, পুরোটাই কিন্তু জানাবো। শুরুতেই পরিচয় করিয়ে দিতে যাচ্ছি আমার বামে যিনি বসে আছেন, তিনি একাধারে একজন লেখক এবং আবৃত্তি শিল্পী মাহমুদুন নবী রনি। রনি ভাই, আমি আপনাকে দায়িত্বটা দিতে চাচ্ছি যে আপনি নিজের সম্পর্কে একটু বলবেন, এই ব্যান্ডে আপনার অবস্থান সম্পর্কে, এবং বাকি যে দুজন মেম্বার আছেন তাদেরকে পরিচয় করিয়ে দেবেন। অনেক ধন্যবাদ আপনাকে, সেই সাথে সময় টিভিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা শ্লোক কবিতার ব্যান্ড। আমার নাম রনি, আমি কবিতা লিখি, গল্প লিখি, কন্টেন্ট বানাই, চাকরি করি, সব কিছু মিলে কবিতার সুরে এগিয়ে যাচ্ছে আমার জীবন। এবং সেই সাথে আমাদের আরও যারা ব্যান্ড মেম্বার আছেন, আমার ঠিক সামনে শাফি মাওলা, নাম শাফিউল মাওলা, বাট আমরা শাফি মাওলা বলে ডাকি। শাফি একাধারে মিউজিশিয়ান, পড়াশোনা করছে সাংবাদিকতা নিয়ে এবং খুব ভালো কন্টেন্ট বানাতে পারে এবং চেষ্টা করি। শাফিউল মাওলার পাশে স্যাম আছে। স্যাম খুব সুন্দর করে কফি খেতে পারে এবং সেই সাথে ভালো মিউজিক করে এবং পুরোদস্তুর একজন ব্যবসায়ী। এই তো ছোট্ট মিষ্টি একটা পরিচয় পর্ব আমরা সেরে ফেললাম। এই যে তিনজন একসাথে হওয়া, আমার আসলে প্রথমেই জানতে ইচ্ছে করছে যে এই তিনজন মানুষ নিশ্চয়ই তিনটা ভিন্ন ভিন্ন জায়গার বা জীবন যাপনের মানুষ, সেখান থেকে তিনজন একত্রিত হলেন, সেই গল্পটা জানতে চাচ্ছি, কিভাবে একত্র হলেন? আসলে যেটা বললেন, আসলেই আমরা তিনজন আসলে একদম তিনটা ব্যাকগ্রাউন্ড এবং কাইন্ড অফ থ্রি ইউনিভার্স থেকে আমরা তিনজন আসলে বিলং করছি। এর মধ্য থেকে কিছু জিনিস আসলে আমাদের মধ্যে ভীষণভাবে মিলে যায়। আমি একটু ছোট করেই বলি, আমি আসলে কবিতা ভীষণ পছন্দ করতাম ফ্রম মাই চাইল্ডহুড। যখন আমি একদম ছোট, বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য তো পরিবারের বড়রা কিছু টেকনিক অবলম্বন করে, তো আমার ক্ষেত্রে ছিল কবিতা শোনানো। আমি তখন অনেক বড় বড় ওয়ার্ডস ছিল, আসলে রবীন্দ্রনাথের কবিতা আমাকে শোনাতেন। তখন আমি অনেকগুলো ওয়ার্ড বুঝতাম না, বাট থিমগুলো আমার বড় আপু, যিনি আমাকে ঘুম পাড়াতেন, তিনি বুঝিয়ে দিতেন। ছোট মানুষ তো বলতো ব্যাপারটা আমার মতো করে আমাকে বুঝিয়ে দিত। তখন থেকে আমার এত ভালো লাগা কাজ করে কবিতার প্রতি। তো আস্তে আস্তে বড় হয়ে উঠতে থাকলাম। ছোটবেলা থেকেই আমাদের আবার ওয়েস্টার্ন মিউজিক শোনার একটা ক্রেভিংস, বা ওয়েস্টার্ন মিউজিকের সাথেই আবার বেড়ে ওঠা। আচ্ছা, এই যে দুইটা প্রান্তর, দুইটা সাহিত্য, একটা ওয়েস্টার্ন, একটা আমাদের যেটা আমাদের কালচার, আওয়ার ওন কালচার, এই দুইটাতে আমি আসলে সমন্বয় করার চেষ্টা করতাম। যখন আমি শুনছি যে রবীন্দ্রনাথের কবিতা যারা পড়ছেন, একটা বাঁশির সুর বা একটা অ্যাজ ইউজুয়াল কম্পোজিশন যাচ্ছে, কিন্তু মিউজিকের ক্ষেত্রে আমার মাথায় তো ওয়েস্টার্ন কম্পোজিশন কাজ করছে। আবার কবিতাটা আবার খুবই পছন্দের, কি করা যায় এভাবে খুঁজতে খুঁজতে ভাবতে ভাবতে এক সময় বড় হলাম, সোশ্যাল মিডিয়াতে আসা হলো। আমি দেখলাম যে রনি ভাই আবার কিছু কাজ ওইভাবে করার চেষ্টা করছেন, মানে খুব সুন্দর হচ্ছিল। তো সেখান থেকেই আমরা আসলে দুজন একটা লং কনভারসেশনে গেলাম। একদিন
মনে হয় সারা রাত আমাদের ফোনে আমরা রাত 11টায় রনি ভাই কথা বলুন। বলা শুরু করেছি, একদম ভোর হয়ে গেছে, 6টা বেজে গেছে কথা বলতে বলতে। এর পেছনে আবার আরেকটা ব্যাপার ছিল, ধানমন্ডি লেখা আমরা মাঝে মধ্যে বসতাম আর কি। তো গান করে আমি একটু কবিতা পড়ি, আমি আবার গান পারি না, গানের গলা নাই। তো ও তখন বলল, ভাই একটু গান কবিতা করেন, আমি গানের সাথে একটু প্লে করে দেখি কেমন লাগে। এইটা প্রায় 6-7 বছর আগের কথা। আচ্ছা, তো তখন দেখি লেকে বসে বসে যখন আমরা এইভাবে প্র্যাকটিস করছিলাম, আমাদের সামনে অনেকেই দাঁড়িয়ে যাচ্ছিল, আবার বলছিল ভাই ভালো হয়েছে, মানে মানুষ গ্রহণ করছে, তার গ্রহণ মানে। করছে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা তাহলে কবিতার ব্যান্ড করতে পারি। আমাদের আর এক ফ্রেন্ড ছিল, ও এখন আমাদের সাথে কাজ করছে না। বাট ওই সময় থেকে আমরা সেদিন রাতে আমরা লম্বা সময় আমরা আলাপ করি, মানে একটা কিছু করতে যাচ্ছি, ভেতরে অনেক কি করা যায়, স্বপ্ন মাথায় কি কি আছে, মাথায় গিজবিজ করছে যে কি আসলে স্বপ্নরা ঘুমাচ্ছে না। ঘুমাচ্ছে না, স্বপ্নের। তো আমরা কনভারসেশন করতে করতে রাতেই আমি ফেসবুকে একটা স্ট্যাটাস লিখলাম যে কবিতার ব্যান্ড করতে যাচ্ছি, আপনারা দোয়া করবেন। তখন দেখি অনেক কমেন্টস, অনেকে আবার বলছে কবিতার আবার ব্যান্ড হয় কিভাবে। তো যাক, এইভাবে শুরু হলো আমাদের পথ চলা। শুরু হয়েছিল শফি, আমরাই ক্যারি করছিলাম। আর এর মধ্যে স্যামের এইখানে আসার এটা খুব ইন্টারেস্টিং। আমি তখন ঢাকা এফএমে কাজ করি, ভূতের গল্প সব করি আর কি। তো স্যামকে আবার মিউজিকের একটা প্রোগ্রামে ইনভাইট করা হয়েছিল। স্যাম আমার সাথে পরিচয় হলো, ও বললো ভাই আপনার বাড়ি তো বগুড়ায়, আমার বাড়িও তো ওইদিকে, আমি ক্যান্ট পাবলিকে ছিলাম, মানে আমিও ক্যান্টে পড়তাম। তখন থেকে ওর সাথে পরিচয়, ফেসবুকে অ্যাড থাকলাম। তো এর ভেতরে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রোগ্রাম করার আগে যে প্রোগ্রামে আপনারা ছিলেন, সময় টিভিকে অনেক অনেক ধন্যবাদ, যারা আমাদেরকে খুব সুন্দরভাবে সহযোগিতা করেছে। তো এই প্রোগ্রামের আগে স্যামের সাথে আমরা দেখা করলাম। স্যাম, আপনি তো খুব ভালো গিটার প্লে করেন, একটু অফ ছিল। আচ্ছা, আমরা এই বাকি গল্পটুকু কি স্যাম ভাইয়ের কাছ থেকে ঠিক আছে, শুনবো? ঠিক আছে। আপনি কিভাবে যুক্ত হলেন এই ব্যান্ডের সাথে? আসলে আমার আগে ব্যান্ড ছিল একটা, আমি গিটার প্লে করতাম, সেখানে রিপ বাজাতাম। তো এরপরে কোভিড, তারপরে বিশাল একটা গ্যাপ। তো সেইখান থেকে মিউজিক থেকে প্রায় বের হয়ে যাওয়া, ব্যবসা বাণিজ্য শুরু করা। আচ্ছা, তো সেইখান থেকে আমি আমার যতগুলো পরিচিত ভাই ব্রাদার ছিল, তার ভিতরে রনি ভাইয়ের সাথে আমার সবসময় একটা কানেকশন ছিল, দেখা হওয়া নিয়ে। উনি তো সবসময় বলতো ভাই আজকে বেরোন, চলেন কফি খাই। মানে কিন্তু সে থাকে 27 নম্বরে, আমি 4 নম্বরে, কিন্তু আলটিমেটলি এই 5 মিনিটের ডিস্টেন্স আমাদের কাভার করা হয়নি, সময় মিলছে প্রায় না। 5 বছরে কাভার করা হয়নি যে একসাথে একই টাইম মেলানো। মানে প্ল্যান হয়েছে কিন্তু প্ল্যান বাস্তবায়ন হয়েছে। হয়নি। সে আমাকে ফোনে দিয়েছে, আবার আমিও ফোন দিই, কিন্তু দেখা যায় যে একটুর জন্য দেখা হয়নি কখনো। তো এবার যখন ব্যান্ডের কথা বলছে, তখন আমি বললাম যে ভাই আমি আসলে হোল লাইফ চাইছি একটা ব্যান্ড করব, কিন্তু আসলে আগের ব্যান্ড ভেঙে যাওয়ার একটা কারণ যে সবাই সময় দিতে পারতো না। হ্যাঁ, তো সেইখান থেকে দেখতাম যে উনি অনেক আগ্রহী, এবং দেখতাম সবসময় কবিতা আপলোড করে যাচ্ছে ফেসবুকে, এবং বিভিন্ন শো করছে। তো সেই টাইমে মানে উনি যখন বলছে, তখন আমি দেরি করি না মানে আর কি। সুযোগটা আর হাতছাড়া হ্যাঁ, করতে যে আমি চাননি। নিজেই বললাম যে হ্যাঁ আজকেই দেখা করে ফেলি। তো আলটিমেটলি ওই দিনই দেখা হয়ে গেল, এবং সেখান থেকেই আসলে আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রোগ্রামটা উঠানো এবং ওইটা নিয়ে মানে প্র্যাকটিস করা। বিষয়টা হলো এমন যে আপনারা তিনজন যুবক, তিনজনেরই আলাদা আলাদা ভাবে স্বপ্ন ছিল যে যদি এরকম কিছু যদি করতে এরকম পারতাম, কিছু হয়। এবং যখন তিনজন একসাথে মিলে গেলেন, তখন নিশ্চয়ই তখন ভালো একদম কিছুই শ্লোক, হয়েছে, তখনই যেটা এখন শ্লোক আমরা হয়ে গেল দেখতে এটা। পাচ্ছি। আরেকটা কথা এখানে যুক্ত করা দরকার, আমরা একটা ব্যান্ডের আবার ভীষণ ফ্যান, একটা না কয়েকজন আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে শহরতলী। আচ্ছা, আমরা শহরতলী ব্যান্ডের কথাটাও একটু আমরা জানতে চাইবো আরো ইলাবোরেটলি, যেহেতু তাদেরকে আমরা দেখেছি হ্যাঁ, বিভিন্ন কবিতা, তার সাথে বিভিন্ন ধরনের মিক্স পারফরমেন্স করতে। আমরা তার আগে আরেকটা পারফরমেন্স একটু দেখাতে চাই দর্শককে, তারপরে আমরা সেই কথায় যাব। বোঝাতে কি পেরেছি তোমাকে যে তাই বিরহে নিহিত সেই সুখ বারতায়, যখন আমি থাকবো না তোমার কাছে, আমায় পাবে গীতি কবিতা মাঝে, যাবার বেলা শুধু সান্ত্বনা নয় কান্না, আবার দেখা হবে, এখনই শেষ দেখা নয়, আবার কথা হবে, এখনই শেষ কথা নয়। তোমাকে পাওয়া হলো না কোনো কালে,
স্বপ্নে যেদিন দেখেছি সেদিন আমি রঙের ভেতরে ডুবেছি। ওখানে ছিল না মেঘ, তুমি ছিলে শুভ্রতায় মমতায়। তোমাকে ছুঁয়েছি সেকেন্ড সময়, তাতেই বেঁচেছি তোমার স্পন্দনে। তখন আমি প্রেমিক হয়েছিলাম, তাই ভেসেছিলাম অলৌকিক পালক জুড়ে। খুব ইচ্ছে হয় সেদিনে আবার ফিরে যায়, স্বপ্নটা আবার আসুক ঘুম দেশ হয়ে। শেষ রাস্তার মোড়ে শীতল ছায়া একা দাঁড়িয়ে এখনো আমি শূন্যে খুঁজি তোমার কপালের ভাঁজ, স্নিগ্ধ ভ্রু দুটি খুব করে খুঁজি, কোথাও পাই না তোমাকে। তবু আশায় বুক বাঁধি, আবার দেখা হবে, এখনই শেষ দেখা নয়। আবার কথা হবে, এখনই শেষ কথা নয়। চাঁদের আলোয় সূর্যের তেজ যেমনি যায় না পাওয়া, সূর্য কিরণে তপ্ত বিরহে চাঁদের সুরভি হয় না, তেমনি পাইনি এ পৃথিবীটা ঘুরে বন্ধুর অথবা হৃদয় জুড়ে। স্পষ্ট দু চোখের দৃষ্টি সীমানায় পেছনে রেখেছি ফেলে। এখন তো আমি অন্ধ হয়েছি তোমারই বিরহ দোলে। যারে যাও রে যাও পাখি তারে বলে যা, সে যেন আমারে কখনো ভুলে না রে। যারে যারে যাও রে যা পাখি তারে বলে যা, সে যেন আমারে কখনো ভুলে না রে। যারে যারে যা আবার দেখা হবে, এখনই শেষ দেখা নয়। আবার দেখা হোক, আসলে বারবারই দেখা হোক, এটাই আমাদের প্রত্যাশা। এখানে একটু যুক্ত করতে হচ্ছে যে এটা আমরা প্রয়াত খালিদ ভাইয়ের স্মরণে আসলে কবিতাটা লিখেছিলাম আর কি। এবং আমরা কিংবদন্তি ব্যান্ড আর কেউ যুক্ত রেখেছি। আসলে আমি বলছিলাম যে আমরা আসলে যাদের শুনে বড় হয়েছি তাদের একটা সম্পৃক্ততা আমরা সবসময়ই রাখতে চাই আমাদের কাজের সাথে। আমরা হয়তো নতুনত্ব আসবে, নতুনত্ব আসছে, কিন্তু আমরা তাদেরকেও ভুলিনি। এটা আমাদের আসলে শেকড়কে নিয়েই সামনে এগোতে চান। বিনয়াবত শ্রদ্ধা তাদের প্রতি। আচ্ছা, এই কথার রেশ ধরে আমি তাহলে একটু জেনেই নেই, সেটি হচ্ছে যে আপনারা যে কম্পোজিশন করেন সেই ক্ষেত্রে আসলে সিলেকশন তাহলে কিভাবে কি করেন? আপনাদের ভেতরে আদর্শগত জায়গাতে আপনারা কোথায় ফোকাস করেন? আচ্ছা, আদর্শগত জায়গায় আমরা যেটা ফোকাস করি সেটা হচ্ছে কবিতার সাথে সম্পৃক্ততা। দেখুন, পৃথিবীর সব গানই কিন্তু কবিতা, গীতি কবিতা, তারপর সেটা গান হয় এবং গান সেটাতে ভিন্ন মাত্রার আবেদন যুক্ত করে। ধরুন আমি যদি আপনাকে বলি বনলতা সেন, আবার ডোন্ট ইউ ক্রাই টুনাইট, গানস এন্ড রোজের বিখ্যাত গান, এইগুলোকে যদি আপনি একটা সময় পর মানে সবগুলোর যদি অর্থ দাঁড় করেন, সামারাইজ করেন, দেখবেন যে খুব কাছাকাছি এসে থেমেছে। এমনও হতে পারে দুইটা শিল্পকর্মে বা সাহিত্যের সামারাইজ করার পর সেটা সেম দাঁড়াচ্ছে, কোনো পরিবর্তন নেই। তো এই যে সম্পৃক্ততাটা, রনি ভাই কবিতা লিখছেন, আমি লিখছি, আমরা দেখছি যে কবিতাটা লেখার পর আমরা বাংলাদেশে লিখছি বা আমাদের কালচারকে ফলো করে লিখছি, কিন্তু মিলা যাচ্ছে সেই হয়তো বা খালিদ ভাইয়ের গানের সাথে অথবা গানস এন্ড রোজের ট্র্যাকের সাথে। there is no boundaries of music, art. সো আমরা ওইভাবেই আসলে কম্বিনেশনটা রেডি করি, যেই গানটা মনে হয় যে আমাদের কবিতার আবেদনকে বহন করছে, আমরা সেই গানটার সাথেই আসলে কবিতাটাকে রাখার চেষ্টা করি। গান আর কবিতা মিলে পারফর্ম করাটাই কি আসলে কবিতা, মানে সেইটার সাথে আপনাদের পার্থক্যটা কি? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। আমরা বলছিলাম যে শহরতলির আমরা ফ্যান, এইটার একটা বড় কারণ হচ্ছে আপনি যেটা বললেন। আমি দেখলাম শহরতলি এমন কিছু কাজ বাংলাদেশে আসলে করেছে, মানে কবিতা যে শুধু আমরা যা শুনে অভ্যস্ত, যা দেখে অভ্যস্ত,
সেটাই কবিতা না, এর বাইরেও যে কবিতা, মানে কবিতার জগৎটা কত বড় সেটা শহরতলী কিন্তু অনেকটাই এক্সপ্লোর করেছে, এবং সেটা অনেক আগে, 15 বছর বা 20 বছর আগে। সো এই যে জায়গাটা, শহরতলীর সাথে আমাদের যেটা তফাৎ, শহরতলী একটা থিয়েট্রিক্যাল ব্যান্ড, বাংলার প্রথম থিয়েট্রিক্যাল রক ব্যান্ড। থিয়েট্রিক্যাল ব্যান্ড কিন্তু আমরা যদি আপনাকে বলি, রাসপুটিন যে ট্র্যাকটা আছে বিখ্যাত অ্যাম বনির, গানের মাঝখানে দেখবেন একটা রিসাইটেশন পার্ট কিন্তু আছে, একটা রিসাইট পার্ট আছে। আচ্ছা, এবং আপনাকে আসলে কত উদাহরণ দিব, দ্য ডুরস, মানে থিয়েট্রিক্যাল হিউজ ব্যান্ড কিন্তু ওয়ার্ল্ডে আছে। আচ্ছা, এবং বাংলা প্রথম থিয়েট্রিক্যাল ব্যান্ড হচ্ছে শহরতলী, যেটা বলছিলাম। এবং থিয়েট্রিক্যাল এবং কবিতার ব্যান্ড কাছাকাছি জনরা, বাট সেম না। একটা হচ্ছে কবিতার জন্যই ব্যান্ড, শ্লোক কবিতার জন্যই ব্যান্ড, উইদাউট পোয়েট্রি উই হ্যাভ নো এন্টিটি অ্যাকচুয়ালি। আচ্ছা। এই যে জায়গাটা, মানে কবিতার ব্যান্ড আমরা কেন বলছি, কারণ কবিতা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই, কিন্তু শহরতলীর অসংখ্য ট্র্যাক আছে যেগুলো কবিতা ছাড়াও। শহরতলী একটা ফুল প্যাক ব্যান্ড, হ্যাঁ, তারা থিয়েট্রিক্যাল ব্যান্ড এবং তারা নমস্য, মানে এত কাজ করেছে। শহরতলী আসলে কিংবদন্তি পর্যায়ের ব্যান্ড আমরা মনে করি। তো আমাদের সাথে এখানে একটা বড় তফাৎ কিন্তু না, আছে। এখানে আরো বলার আছে যে শহরতলী বাংলা কবিতাকে এত মানে সমুদ্রের মতো জায়গায় নিয়ে গেছে, যেটা আমাদের কাছে ভাবতে গেলে, যারা আমরা শহরতলী শুনি বা আপনি শুনেছেন, যারা শুনেননি তারা শুনবেন দয়া করে। তাদের লিরিক, তাদের কবিতা আবৃত্তির ধরন, বাচনভঙ্গি সব কিছু এত সুন্দর, মানে অন্য রকম একটা, আমরা সবসময় যেরকম ভাবি যে কবিতায় ভাবে আবৃত্তি করতে হবে, কিন্তু শহরতলী ওটা ভেঙে এত সুন্দর করে দিগন্ত পেরিয়ে গেছে। সেই জায়গা থেকে তাদেরকে আমাদের মানে ভালোবাসা এবং সম্মান জানাই। স্যাম ভাইয়ের কাছে জানতে চাই যে আপনি এর আগে একটা ব্যান্ডে ছিলেন, সেখানে আপনি গান গাইতেন বা গিটার বাজাতেন, তো এখন আসলে এই ব্যান্ডে এসে আপনার নিজের এখানে আসলে ভূমিকাটা কি, মানে আপনি কোন জায়গাগুলোতে ফোকাস করছেন? সত্যি বলতে আমরা এখন কাজ করি মূলত 90s-এর গানের সাথে আমাদের কবিতার একটা ফিউশন। কিন্তু সত্যি বলতে আমাদের তিনজনেরই টার্গেট একটাই, যে স্বরচিত কবিতা, স্বরচিত গান। আচ্ছা, আমাদের তিনজনের মোটো একটাই, যে আমরা হয়তো প্রথম 1-2 বছর সত্যি বলতে কি যে গান কবিতা পাশাপাশি নিয়ে মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের কাছে মনে হয়েছে যে 90s-এর গানগুলো সব থেকে বেশি পারফেক্ট, যেগুলো মানুষকে কাছে টানে। কবিতা সবার কাছে জনপ্রিয় না এখনো, সত্যি যেটা, মানে সত্যিটা বলতে গেলে বলতেই হবে। তো আমাদের মনে হয়েছে কবিতাটাকে সবার কাছে পৌঁছানোর জন্য একটা মাধ্যম দরকার। তো আমরা মাধ্যম হিসেবে নিলাম 90s-এর গানগুলো, যেগুলো আসলে সবাই শুনবে, সবাই গ্রহণ করবে। তো আমাদের উদ্দেশ্য এরকম যে 90s-এর গানগুলো গ্রহণ করার পাশাপাশি যদি আমরা কবিতাটা দিতে পারি সবাইকে, ধীরে ধীরে মানুষ কবিতার ভেতরে ঢুকতে শুরু করবে। আমাদের উদ্দেশ্য এতটুকুই। আমরা এবারে একটা ওই 90s-এর গানের সাথেই আপনাদের পারফরমেন্স, সেরকম একটা কিছু শুনতে চাই। আমরা বিখ্যাত কিংবদন্তি শিল্পী ক্রিস ডি বার্গ, তার বিখ্যাত গান সেলর করার চেষ্টা করছি কিয়দাংশ। The sheep's like a goose, their eyes before, just waiting for a wind to blow. Your eyes within, and a things that I do, 'cause I'm just a prisoner, I do this for our truth. Can you hear me? এখন আমি আগের মতো একলা হাঁটি, বিকেলবেলা টি শার্ট পরে 10 টাকার বাদাম খাই। এখন আমি সন্ধ্যা নামলে নানান রঙের মানুষ দেখি, সন্ধ্যা পুরোলে মন খারাপ করে ঘরে আসি। এখন আমি আগের মতো এলোমেলো চুল রাখি, গিটার ফেলে তোমায় বলতে ফেলুদা পড়ি। রাত বিরাতে আকাশ যখন আমার চোখে ভেঙে পড়ে, অদ্ভুত সব শব্দ গানে ভাঙা কাছে চুরি খুঁজি। এখন আমি ঘুম ফেলে ফজরের নামাজ পড়ি, নামাজ নামের প্রার্থনায় বসে তোমায় পাবার আশা করি। এখন আমি অনেক তরুণ,
আগের মতো ভালোবাসি, যে ভালোবাসায় ভুল ছিল না কোনো। এখন আমি একলা দোষী, আমার ভুলগুলো বুঝতে পারি। সুযোগ পেলে আবার কিন্তু তোমার আমি হতেই পারি। ভেবে ভেবে তোমার কথা দাস হয়ে যায়, একা নির্জনে স্বপ্নের সংসারে খুঁজি তোমায়। কতবার ভেবেছি বলবো তোমাকে, কবু আমার ছুঁয়ে গেছো তুমি লাজুক দৃষ্টি নিয়ে। অনন্যা, অনন্যা, তুমি আমার ভালোবাসা। অনন্যা, অনন্যা, তুমি আমার ভালোবাসা। এখানে অনন্যাটা যুক্ত করার একটা কারণ হচ্ছে আমাদের কিংবদন্তি নগরবাউল খ্যাত জেমস ভাই, তিনি ক্রিস ডেবারকে খুব পছন্দ করতেন এবং সেই সেইলর গানটার স্মরণে তিনি অনন্যা করেছিলেন। আমরা দুইজন কিংবদন্তিকে একই সাথে করেছেন। স্মরণ করছি আসলে। আপনার কাছে একটু আসি রনি ভাই, আপনি লেখালেখি করছেন এবং করেন, এমনকি বইমেলায় আপনার বইও বেরিয়েছে। একটু আপনার সেই সম্পর্কে আর একটু জানতে চাই। ওকে, থ্যাংক ইউ। আমি আমার বয়স যখন 6 তখন একটা ছড়া লিখছিলাম। হ্যাঁ, আমার কাজিনদেরকে নিয়ে একটা ছড়া লিখছিলাম। আচ্ছা, তো বাবা আর্মিতে ছিল, অফিস থেকে এসে দেখে যে আমি ছড়াটা লিখে ডায়েরিটা, তখন ডায়েরি লিখতাম আর কি, ছোট একদম সরিয়ে এরকম লিখতাম, লাইন বাই লাইন লিখতাম। তো বাবা এসে দেখে যে আমি একটা ছড়া লিখছি। বাবা এমনি পড়লো, এটা কে লিখছে? আমি বললাম যে আমি লিখছি। মানে এটা আমার বাবা বলে এখন, মানে বাবা এখন নাই, মানে কিছুদিন আগেও ছিল, তখন বলেছিল। আমার অতটা মনে নেই। তো তখন থেকে আসলে ছড়া লেখা শুরু। আর বগুড়ায় যেহেতু আমার বাড়ি, সেখানে দৈনিক করতোয়া নামে একটা পত্রিকা আছে। এই পত্রিকায় কলাম লিখতাম, লিখে স্কুল ম্যাগাজিন পত্রিকায় লিখতাম, লিখে বড় হলাম। তারপরে ঢাকায় যখন চাকরি খোঁজার উদ্দেশ্যে আসলাম, তখন দেখলাম যে ঢাকায় অনেক সুযোগ আছে, শাহবাগ আছে, টিএসসি আছে, বইমেলা আছে। সো আমাকে আবার বই লেখা শুরু করতে হবে। প্রথম এই যে আমার কাছে যে কবিতার বই, তুমি মানেই শূন্যতা, শুরুতে আমরা যে কবিতাটা হ্যাঁ, শুনলাম আকাশ আকাশ নীলা, নীলা। যেটা পড়েছিলাম, ওইটা কিন্তু আমার ক্লাস 8-9 লেখা আর কি, আচ্ছা। ক্লাসরুমে বসে বসে লেখা, ওইটাই বইয়ে আছে। তো 2012 সালে প্রথম আমার কাব্য গ্রন্থ বের হয়, তুমি মানে শূন্যতা। তারপর থেকে গল্পে ঢুকে গেলাম। এরপর থেকে প্রতি বছর বইমেলাতে আমার লেখা উপন্যাস থ্রিলার, এবার থ্রিলার লিখেছিলাম, রিমান্ড নামে একটা থ্রিলার লিখেছিলাম। লেখালেখির মধ্যেই আছে। লেখালেখি করছি। আমি এবার একটু জানতে চাচ্ছি যে আপনাদের আসলে পড়াশোনাতে আপনারা আপনাদের কর্মজীবন বা আপনাদের যেহেতু একেবারেই তরুণ, কর্মজীবনের থেকেও বেশি কাছে মনে হচ্ছে যে আপনাদের লেখাপড়ার জীবনটা। তো সেখান থেকে আসলে কোথায় কে করেছেন? কেননা এটা জানার পেছনে একটা কারণ হচ্ছে যে এই যে আপনাদের একটু ভিন্ন ধারার চিন্তা ভাবনা করা, দেশীয় সংস্কৃতির সাথে বিদেশি সংস্কৃতির একটা মেলবন্ধন তৈরি করা, নিশ্চয়ই সেটার একটা ইম্প্যাক্ট থাকে লেখাপড়ার জায়গাটাতে। সো ওখানে আমি খুব ডিটেইল যদি নাও জানান, আমি একটা ধারণা পেতে চাচ্ছি। পড়ালেখা আসলে যদি না করতে হতো, মানে আমি এখনো স্টুডেন্ট লাইফে আছি, তাহলে আমাদের ব্যান্ডার আসলে ভালো জায়গায় থাকতো। আসলে হয় কি, এখন আমি গ্রাজুয়েশন করছি, আমার সাবজেক্ট হচ্ছে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ। বাহ, রাজনীতিতে পড়ালেখা করছি। স্যাম ভাই, আমি সিভিল ইঞ্জিনিয়ার এবং যদিও সিভিল ইঞ্জিনিয়ার আমারও পড়া উচিত হয়নি মনে হয়, কারণ আমি বিজনেস করি, স্পোর্টস নিয়ে আছি। মানে মনটা আসলে সিভিল ইঞ্জিনিয়ারের মতো এত কাঠখোট্টা না। কনক্রিটে যেতে পারেনি। আচ্ছা। তো আমি স্পোর্টস নিয়ে আছি এখন। তো আমার পুল ক্লাব আছে ধানমন্ডিতে একটা, পাশাপাশি পছন্দ করি গিটার বাজাতে, এবং সেখান থেকেই আসলে চলে আসা শ্লোকে। এবারে আসলে কি শুনবো? আমরা এবার টেম্পল অফ দ্য কিং করি। আসলে টেম্পল অফ দ্য কিং একটা বিখ্যাত গান, যেটা রনি জেমস ডিও, আমাদের সেই রেইনবো খ্যাত বিশ্ব কিংবদন্তি রনি জেমস ডিও প্রতিবাদ স্বরূপই বলবো আমি, আসলে একটা গান করেছিলেন।
One day in the year of the flux will come a time remembered well, with the strong young man of the rising sun and the tolling of the great black bell. One day in the year of the fox, when the bell began to ring, it been time had come for the one to go to the temple of the king. Lord, the meaning of the circle is that searching, seeking. We just touch his trembling hand, and so well we find. আমি মানুষ হতে এসেছিলাম এই দিগন্ত আর মানচিত্র ভেদ করে। মাটি আর ফুল ছুঁয়ে জন্মেছিলাম মায়ের মুখের হাসি দেখতে দেখতে। মা বলেছিল সব জেনেই আমি তোকে জন্ম দিলাম। আমি জানি তুই ফুল ছুঁয়ে বড় হলেও ধারালো অস্ত্রের আঘাতে বারবার ছিন্ন ভিন্ন হবি। তোকে ঘিরে থাকবে কুৎসিত কালো দেয়াল আর অমানুষগুলো। অথচ তাদেরকেও আমার মতো করে কেউ জন্ম দিয়েছিল। আমার মতো করেই তাদের স্তন পান করাতো, অতি যত্নে স্নান করে দিত, কোলে করে নিয়ে ঘুম পাড়ানির গান শোনাতো। আফসোস, তারা বেড়ে উঠল সন্ত্রাস আর অরাজকতার আচর। আর আমি রয়ে গেলাম বোকা শোকা। আমি হাঁটি নরম মাটির স্পর্শে, গাছেদের ছায়ায় আর সুনিশ্চিত স্বপ্নে। এখানে প্রতিদিন সকাল হয়, সূর্যের আলোয় প্রতিফলিত হয় ইতিহাস। আজ এই সভ্য যুগে এখানে রাস্তায় রাস্তায় হরতাল পালিত হয়, অবরোধে আর অরাজকতায় ছিটকে পড়ে রক্তে ভেজা লাশ। এটা কার লাশ? এটা কার লাশ? Nona mattina di San Giuliano, bella ciao, 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 partigiano, portami via, che mi sento di morire. অবশেষে কেউ থাকে না লাশের পাশে, চারদিক স্তব্ধ শুনশান নীরবতা। হ্যাঁ, ওটা আমারই লাশ। এই একটা লাশ হবার জন্য আমার মা আমাকে জন্ম দিয়েছিল। এই একটা লাশ হবার জন্য দেশে দেশে ক্ষমতায় যাবার বাহাদুরি। একদিন কেউ ক্ষমতা পেয়ে যায়, মাঝে আমি হয়েছি লাশ, পেয়েছি মৃত্যুর স্বাদ। এখন আমার জন্য কেউ বকুলের মালা শুকাবে না। হৃদয় নিংড়ানো ভালোবাসায় বুকে চেপে ধরে কেউ বলবে না আমি তোমাকে ভালোবাসি। তবু আমি জন্মেছি মায়ের শপথ নিয়ে, আমি জন্মেছি বাবার হাতের আদর মেখে। পৃথিবী তুমি কঠিন এবং বেদনাদায়ক, পৃথিবী তুমি কঠিন এবং বেদনাদায়ক। তবু তবু আমি আরেকবার জন্মাবো। আমি জন্মাতে চাই, আমি জন্মাতে চাই, আমি জন্মাতে চাই। কবিতা আসলে কতটা প্রতিবাদের ভাষা হয়ে উঠতে পারে আপনারা কি মনে করছেন? আরও যে মাধ্যমগুলো আছে তার মধ্যে কবিতা কতটা সহায়ক? দেখুন, ভারত, আমি আমার জায়গা থেকে বলি, ব্যান্ডমেটরা হয়তো দ্বিমত বা সহমত পোষণ করতে পারেন। আমরা যদি উপমহাদেশীয় ইয়েতে চলে যাই, সাবকন্টিনেন্টাল থিমে, ভারত উপমহাদেশে আমার মনে হয় ইংরেজ শাসনকে প্রশ্নবিদ্ধ করেছিল ব্যাপকভাবে। সেটা হচ্ছে কাজী নজরুলের কবিতা, আমাদের বিদ্রোহী কবিতা, আমাদের কারারই লৌহ কপাট। এই যে কবিতার যে ভূমিকা, এবং আপনি যদি চিন্তা করেন স্টিল নাও আমাদের যত বিপ্লব আমরা দেখছি, আমাদের জন্মের পর যত দেখলাম, তার আগে যত দেখলাম, আমরা দেখছি বিভিন্ন কবিদের কোটেশন ব্যবহার হচ্ছে। তাদের কবিতা তারুণ্যকে আরো জাগ্রত করছে। আমরা একদম সম্প্রতি যদি জুলাই গণ অভ্যুত্থানের কথা বলি, সেখানে আমরা কবিতার লাইন দেখেছি। তো কবিতার যে ভূমিকা, হ্যাঁ ঠিক আছে, কবিতা আসলে কাউকে রক্তাক্ত করে না, কবিতা কাউকে আঘাত করে না, কিন্তু কবিতা একটা ফিলোসফিকে আঘাত করে। যেই ফিলোসফি বিশ্ব মানবতাকে প্রশ্নবিদ্ধ করে, যা সৌন্দর্যকে আঘাত করে, সেই জায়গায় আসলে কবিতা এক বিরাট অস্ত্র হিসেবে কাজ করে আমার মনে হয়। দারুণ। আপনার কাছে, আপনি যেহেতু লেখেন, সেই শুধু আবৃত্তি করা তো একটা আর্ট, পাশাপাশি লেখার ক্ষেত্রে আসলে আপনার ভেতরে কোন উদ্দীপনা কাজ করে, কোথা থেকে লেখেন? লেখার ক্ষেত্রে যখন আমি লিখি তখন আমি 6 থেকে 7 বছর আগে, মানে বিয়ের আগে যেগুলো লিখেছি, প্রেমের কবিতা লিখেছি। তখন তো সুন্দর একটা জীবন, প্রেমময়। আমরা যেহেতু ভালোবাসায় বিশ্বাসী, আমরা শ্লোক কিন্তু ভালোবাসায় বিশ্বাসী, সবাই ভালোবাসায় বিশ্বাসী। তো তখন তো খুব সুন্দর সুন্দর প্রেমের কবিতা লিখতাম। তো বিয়ে করার পর তো আর ফিলটা পাচ্ছি না, তখন কি করা যায়? বিয়ে করার পরে কি ফিলটা চলে গেল? ভালোবাসার যে ফিল থাকে, মানে নতুনত্বের যে একটা আকাঙ্ক্ষা থাকে, বিয়ে করার পর কিন্তু বাসায় যাবেন, এটা মনে রেখে। বিয়ে করার পর যেটা হয়, ও তো আছে বাসায়, সবসময় আমার সাথে আছে, স্ট্রাগল করতে হচ্ছে না ওকে পাওয়ার জন্য। বাট আগে
সুন্দর সুন্দর কবিতা লিখে বিরহের কবিতা, প্রেমের কবিতা লিখতাম। বাট বিয়ের পর থেকে মনে হয়েছে যে, এবং আমার গল্পেও চেঞ্জ এসছে, সেটা হচ্ছে যে আমি কেন শুধু প্রেমের কবিতা নিয়ে পড়ে আছি। সমাজে এত কিছু হচ্ছে, মানে তখন আসলে শুধু প্রেমের বাইরেও সমাজে চাওয়া পাওয়া, চাওয়া প্রতিদিন যে পাওয়া, মারা যাচ্ছে মানুষ, অধিকার পাচ্ছে না, এই জিনিসগুলা তখন আপনার চোখে পড়তে শুরু করলো। তো তখন থেকে মনে হচ্ছিল না আমার আরো এই দেশের মানুষকে লিখে অনেক কিছু দেয়ার আছে। একজন মুক্তিযোদ্ধাকে, রসুল মিয়া নামে একজনকে দাঁড় করিয়েছি, এটা লিখেছি আমি। এটা লিখেছিলাম প্রায় 10 বছর আগে। তারপরে শফি একদিন বলল, ভাই এটা তো আমরা কম্পোজিশন করতে পারি। স্যামও বলছিল এটা করতে পারি। তো এখন ওদের কাছ থেকে শোনা যেতে পারে। My friends came to me with sadness in his eye. He told me that he wanted him for his unreached desire. Although I couldn't feel the pain, I never had to try. I'm asking all of you will pass some lives. Bangladesh, Bangladesh, where so many people are dying fast and look like a mess. Bangladesh, Bangladesh. বাজার মেয়ে হগলে লাগলো রসুল কয়টাকে ভালো না আপনার রসুল মিয়া। আমাকে গ্রামে এক মুরব্বী আছে, উনি মসজিদে আজান দেয়। একখান মানুষই বাজার নিয়ে দরদ দিয়ে ডাকে, রসুল মিয়া, ও রসুল মিয়া, আজ তোমার মুক্তি বাহিনী কই? দূর থেকে শুই না সাদা 2টা দাঁত বাইর করে আমি মুস্কি হাসি। শুনছি গেল মাসে নাকি মুক্তিযোদ্ধাকে লিস্টি হয়েছে, সেই লিস্টিতে বাজানের নাম ভাত গেছে। মাতবর সাহেবে কয়, তোর বাপের তো সার্টিফিকেট নাই। আরো কয়, এটা না থাকলে তো ভাতা পাবি না। কথা কিন্তু হাসাই কইছে। যুদ্ধের সময় জয়পুরহাটের সীমানায় বাজান যখন হানাদার মারছিল, তখন কিন্তু মুক্তিবাহিনী লিডার সাথেই আছিল। নওগাঁ নদীর বাঁকে রাজাকার মুজাহিদরে যখন মারছিল, তখন বাজারের সাথে মুক্তিবাহিনী আসছিল। হিলির বর্ডারে পাকিস্তানিরা ঘাঁটি করছিল। বাজান আমার জানের মায়া ফালাইয়া বোমা মাইরা সেই ঘাঁটি উড়াইয়া দিছিল। এরপরে বগুড়ায় হানাদার মারতে গিয়া বাজানের ডান পায়ে গুলি লাগে। 3 দশক পরে দেশ স্বাধীন হয়। মুজিব সরকার মুক্তিযোদ্ধাকে সার্টিফিকেট দেয়। বাজান সার্টিফিকেট পাইল ঠিক, কিন্তু এক কাল বৈশাখীর ঝড়ে সব উড়াই নিল। বাজান ল্যাংরা পানিয়া আমার সাথে চাষবাস শুরু করে। ফসল বেচছে, আমাগো পেট চলে। কোনো হাটে 200 টাকা, আবার কোনো হাটে 250। যুদ্ধে পা হারাইয়া বাজান আর আমারে পড়ালেখা করাতে পারে নাই। পরের জমিতে কামলা খাইটা আমি সংসারের হাল ধরি। অহন মাসে মাসে মুক্তিযোদ্ধাকে লিস্টি হইতেছে। ল্যাংরা পা লইয়া বাজান যখন লাইনে খাড়ায়, মাতবর সাহেবে কয়, প্রমাণ না থাকলে লিস্টিতে নাম দেওয়া যাইব না। মাইনসের ধাক্কা খায়া বাজান মাটিতে পড়ে যায়। শক্ত করে ধইরা বাজানরে দাঁড় করাইলাম। শক্ত করে ধইরা বাজানরে দাঁড় করাইলাম। স্কুলের ওই পতাকার দিকে তাকায় কইলাম, বাজান, ও বাজান, মুক্তিযুদ্ধ করতে বলে তুমি কি ভাতা নিবা? ঝড়ে সব উড়ে নিয়া ভালাই হয়েছিল। এই দেখো বাজান, আমার গায়ের ভেতরে রক্ত টকবক করতেছে। আমি কামলা খাটি তো কি হয়েছে, আমরা গরিব তো কি হয়েছে, তাই বলে যুদ্ধের সার্টিফিকেট দেখা তুমি টাকা নিবা বাজান? তোমার ল্যাংরা পা বেচছে তুমি টাকা নিবা? জানো বাজান, মাইনসে যখন তোমারে ল্যাংরা রসুল কয়, তখন আমার ভেতরে 71-এর ঝড় ওঠে। লোকে যখন তোমার এই ল্যাংরা রসুল কয়, তখন আমার বুকের ভেতরে গুম গুম কইরা ওঠে। লাগবো না বাজান সরকারি ভাতা, খুঁজে বেড়া লাগবো না তোমার সেই মুক্তিবাহিনী লিডার। তোমার প্রমাণ তুমি। এই দেখো বাজান, পতাকাটা কেমন উঠতেছে। লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা কাঁদে, ছেলে কি মরে গেছে। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। অসাধারণ দুজন কিংবদন্তির
যে ভাবনা, কালোত্তীর্ণ যে ভাবনা, তাকে নতুন মাত্রা দিল বোধহয় আপনার এই লেখা কবিতাটা। অনেক ধন্যবাদ। ভীষণ চমৎকার একটা লেখা এবং অনুভূতি আসলে। একটু ভারী হয়ে গেছে পরিবেশ, আমি একটু সেটাকে একটু স্বাভাবিক করতে চাই। আচ্ছা, এই যে লেখেন আপনারা, কবিতা আবৃত্তি করেন, গান করেন, ইনস্ট্রুমেন্ট বাজান, সব কিছুর ক্ষেত্রে আসলে প্রেম কতটা জরুরি বলে মনে হয়? আপনাদের জীবনে আসলে প্রেম কতটা থাকে? আপনি বলেন। হ্যাঁ, মুরব্বীর কাছ থেকে আসি। আচ্ছা, আমি যেহেতু বয়স হয়ে গেছে সেহেতু বলছি যে এই যে তখন বললাম না যে এক সময় মানিব্যাগে প্রেমিকার ছবি থাকতো, এখন আমার মানিব্যাগে আমার বাবার ছবি থাকে। তো প্রেমকে আরো সুন্দর করে আবিষ্কার করতে শিখেছি। যে আগে মনে করতাম যে প্রেম মানেই প্রেমিকা, ভালোবাসা মানেই প্রেমিকা, হ্যাঁ, কিন্তু এখন বুঝতে পারি আমার মার সাথে আমি প্রেম করি, আমার চাচ্চুর সাথে আমি প্রেম করছি, এবং সেটাকে আবিষ্কার করা এবং উপলব্ধির একটা ব্যাপার আছে। যেমন আমার ব্যান্ডের মেম্বারদের সাথে আমার ভালোবাসার একটা সম্পর্ক আছে। তো বিষয়টা এরকম যে ধীরে ধীরে মানুষ যত পরিণত হয় ততটাই ভালোবাসার ব্যক্তি বা মানে আকাশের মতো বিশাল হতে থাকে। মানে প্রেমের সম্পর্কের নাম বাড়ে, প্রেমটা সবসময় থাকে, প্রেমটা আসলে। সবসময় থাকে, ভালোবাসাও থাকে। একটা পর্যায় পর্যন্ত প্রেম মানেই দুটো মানবীর প্রেম, কিন্তু শিক্ষা অর্জনের সাথে সাথে জীবনের যে অভিজ্ঞতা থাকে সেগুলো প্রাপ্তির সাথে সাথে প্রেমের ব্যাপ্তিটা বেড়ে যায় নাকি? আপনি কি বলবেন? প্রেমের ব্যাপারে আমার একটু ডিফারেন্ট ভিউজ আছে। আমি আসলে প্রেমটা এত বড় একটা শব্দ যে এটা আসলে আমি সমসাময়িক কোনো বয়স, কোনো সম্পর্কের সাথে অবশ্যই এটা জড়িত। আমি যদি খুব ছোট করে বলি, আমি যেমন প্রেম সাহিত্যের ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি আসলে অবাক হয়েছি রুমি সাহিত্যে। আচ্ছা। আমার মনে হয়, আমি মাঝে মাঝে অবাক হই যে রুমি পৃথিবীতে আসলেই এসেছিলেন। মানে আমার কাছে অনেক মানুষ মনে হয় যে মানে অদ্ভুত ব্যাপার। এভাবেও ভাবতে পারে হ্যাঁ, মানুষ। এভাবেও মানুষ ভাবতে পারে। এরা পৃথিবীতে না আসলে পৃথিবী অনেক বড় কিছু বঞ্চিত হতো। মানে প্রেমটা একটা ইউনিভার্সাল ওয়ার্ড। রনি ভাই যেটা বললেন, প্রত্যেকটা সম্পর্কে ভিন্ন ভিন্ন প্রেম আছে। শুধু তাই না, ধরেন বাড়ির পাশের দেয়াল জুড়ে যে গাছটা বেড়ে উঠেছে, যে গাছটা আপনি প্রত্যেক দিন দেখেন রং চেঞ্জ হচ্ছে, পাতা গজাচ্ছে, এই গাছটার প্রতিও আপনার যে অনুভূতি, সেটাও প্রেমের বাইরে না আসলে। মানে জানালা থেকে যতটুকু আকাশ ঘরের দেখা কোণে যায়, পড়ে থাকা গিটারটার সাথে যে প্রত্যেকদিন একটু 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 হলেও হাত দেয়া হচ্ছে এক দুইবার, এটাও একটা প্রেম। স্যাম ভাইয়া, আপনার কাছে প্রেম আসলে কিভাবে ধরা দেয়? আমি শফি মামলার সাথে একমত একদম। মানে আমার কথাগুলো সে আসলে বলে ফেলছে অলরেডি। আমরা তারপরে একটু কিছু শুনতে চাই। একটু শুনবো শুরুতেই আমরা। শুনেছিলাম যে স্যাম ভাই কথা কম বলেন, তো ফাঁকি না, আমি মারলে কথা হবে না, আসলে আমরা কম বলি না। আপনারটাই শুনতে চাই। আমি কথা কম বলি না। প্রেমের বিষয়ে আমার কাছে যেটা মনে হয়, মানুষ মূলত যে জিনিসটা করতে পছন্দ করে, যে জিনিসটা নিয়ে সে বসবাস করতে চায়, সেই জিনিসটার প্রেমে আসলে সে মগ্ন থাকে। যেমন কিছু মানুষ বই পড়তে পছন্দ করে, তার আসলে দুনিয়াতে কি হচ্ছে এটা নিয়ে তার সেরকম কোনো মাথা থাকে না। তার আমাদের যেরকম আমরা গিটার নিয়ে থাকি, আমরা কবিতা নিয়ে থাকি, আমাদের প্রেম আসলে এইখানেই। আমরা চাই এটা সবার কাছে পৌঁছায় দেওয়া, সেদিন হয়তো প্রেম পূর্ণতা পাবে আসলে। নিজেদের ক্রিয়েশন, আপনাদের ভালোবাসার একটা সন্তানের মতো শ্লোক, সেই শ্লোক নিয়ে আসলে আপনারা একেবারে শেষ কথায় যদি জানতে চাই যে আপনাদের স্বপ্ন কতদূর, কি করতে চান? স্বপ্ন তো আসলে দিনে দিনে মানুষের স্বপ্নের ব্যাপ্তি ঘটে, বা স্বপ্নটা সবসময় বাড়ে আর কি। তো বাংলাদেশে যেটা দেখেছি, বিশ্বের বিভিন্ন দেশে যেটা হয়, ব্যান্ড করলে ব্যান্ড ভাঙার জন্য। এখন আমাদের এই কারণে ব্যান্ড নিয়ে আমাদের স্বপ্নটা এরকম ওরকম ভাবে নেই। আমরা একটু মাঝে মধ্যে এরকম আড্ডা দিব, কবিতা গান করব, এভাবে যতদিন থাকা যায়। আমরা যে ফিলোসফির কথা শুরুতেই বললাম, কেন শ্লোক এবং শ্লোকটা আসলে কি চায়, সেটা ধারণ করে যদি আপনিও কোনো একদিন এগিয়ে যান, আপনি শ্লোক, এই ফিলোসফিটা প্রতিষ্ঠিত হোক, সেটাই আপনারা আমাদের। একটা আদর্শকে বহন করছেন, হ্যাঁ, সেই that's it. আদর্শটাকে এস্টাবলিশ করতে সেটা যে চান, আমাদের সেটা যে কুক্ষিগত করে সে রাখতে করুক। হবে তা না। বুঝতে পেরেছি, যে আগ্রহী হবে সে That's it. চাইলে এই কাজটা করতে পারবে। এটাই। চমৎকার। আমরা আমাদের আয়োজনটা শেষ করব, তবে যাবার আগে আপনাদের লাস্ট পারফরমেন্সটা দেখবো। আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। দর্শক শুনছিলেন শ্লোকের আড্ডা, শ্লোকের গল্প, একটা নতুন সম্ভাবনার গল্প, নতুন জীবনের গল্প, নতুন স্বপ্নের গল্প। এই স্বপ্ন থেমে না যাক, স্বপ্ন আরো সুন্দরভাবে ডানা মেলে আকাশে উড়ে বেড়াক, স্বপ্নগুলো সুন্দরভাবে বাস্তবায়িত হোক, এমন প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের আয়োজন। আমরা শেষ পারফরমেন্সটা শুনতে শুনতে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব অল্প সময়ে আমরা বেশ কিছু
কিংবদন্তিদেরকে হারিয়েছি, যাদেরকে আমরা নানাভাবে স্মরণ করেছি। শাফিনা আহমেদের একটি গান বিস্ময়ে ছিলে তুমি, ভুলবো না তোমাকে, মাইলসের গান শাফিনা আহমেদ গেয়েছিল, আমরা সেটা দিয়ে একটু তাকে স্মরণ করবো আজকে। বিস্ময়ে ছিলে তুমি, স্বপ্ন আমার কাছে পাবো না যাই তোমাকে, তো আর কাটতো সময় কত গল্প করে, বলতে ভালোবাসি হাতটি ধরে, আমি ভুলবো না, আমি ভুলবো না, আমি ভুলবো না তোমাকে। রয়ে গেল অনেক কিছু, তোমার অগোচরে আগলে রাখি অনেক কিছু। একা যখন হাঁটি চেনা জায়গাগুলোতে, সেখানটায় তোমার পায়ের ছাপ এখনো অনুভব করি। রাস্তার ইট, পাথর, মাঠের সবুজ ঘাস, বাদামের খোসাগুলো, ক্যাফের চেয়ার টেবিল, সব কিছুতেই তোমার ছাপ এখনো খুঁজে পাই। ওদের স্পর্শ করে আমি আচমকা শিহরিত হই। ওকে আমি যুগ যুগ ধরে যত্ন করে রাখার জন্য প্রায়শই হাত বুলিয়ে আদর করি। ওকে মানে তুমি যে পারফিউম দিয়েছিলে, তুমি যে গোলাপের পাপড়ি দিয়েছিলে, সেগুলোর কথা বলছি। তোমার দেখানো স্বপ্নগুলো প্রতি রাতে লালন করি। তুমি নেই তবু আগলে রাখি গভীর অনুভবে। পুরনো চিঠির লাইনগুলো বারবার পড়ে বুকে চেপে ধরে রাখি কিছুক্ষণ, আর আমার বুকের ভেতরে কেমন যেন করে। রয়ে গেছে তোমার দুষ্টমি ভরা অনেক কথা। যে শহরে তুমি ছিলে, সেই শহরে এখনো আমি যাই। সেই শহরের রাস্তা, রাস্তার দুধারের গাছ, গাছের পাতা, সব কিছু এখনো তোমার স্মৃতি বহন করে। স্মৃতি বহন করে আকাশের মেঘগুলো। রয়ে গেছে অনেক কিছু, ওগুলোকে যত্ন করে আমি এখনো বেড়ে উঠছি। আমার শূন্য ঘরে তোমার নীরব পথ চলা যেন সবসময় তোমাকে আমি দেখতে পাই।